প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক। প্রেত কথা 478 নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। আজকের এপিসোডে শুনবেন দুটি রুদ্ধশ্বাস ঘটনা। প্রথম ঘটনাটি খুবই আবেগপ্রবণ একটি ঘটনা, কিন্তু ভয়ের, এবং দ্বিতীয় ঘটনাটি একদম জমজমাটি ভয়ের ঘটনা। তো আশা করছি আপনারা আজকের এপিসোডের জন্য অনেক বেশি এক্সাইটেড। বেশি কথা বলছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। ঘটনায় যাওয়ার আগে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে শুনছেন, এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করবেন। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কেমন আছো গৌরব? আশা করছি ভালো আছো। যদিও পশ্চিমবঙ্গের ঠান্ডার যা খবর শুনছি, পশ্চিমবঙ্গের মানুষেরা হাইবারনেশন না চলে যায়। তবে এই ঠান্ডা থেকে বাঁচার একটা ছোট্ট টোটকা বলতে পারি। 1 কাপ গরম চা, 1 বাটি তেল দিয়ে মাখা মুড়ি, সাথে তেলে ভাজা থাকলে তো চেরি অন দ্য কেক। কম্বল মুড়ি দিয়ে বসে কানে হেডফোন দিয়ে প্রেত কথা শুনলে মন্দ হয় না, কি বলো? জোকস অ্যাপার্ট, আমার ঘটনাটিকে এত সুন্দরভাবে নিজের কণ্ঠে উপস্থাপনা করার জন্য তোমাকে কুর্নিশ এবং মন থেকে সাধুবাদ জানাই। আজ ঘটনা শুরু করার আগে তোমাদের সকলকে ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রেতকথা পরিবারের বড়দের আমার প্রণাম, আর পরিবারের সমবয়সী এবং ছোটদের আমার বুক ভরা ভালোবাসা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। এক রাশ প্রাণোচ্ছলতা নিয়ে সবাই এই নতুন বছর হাসি কান্নায় কাটিয়ে দিক, পরমেশ্বরের কাছে এইটুকু প্রার্থনা। আজকের আমার ঘটনা সেই রাঙাদিকে কেন্দ্র করে। আগের ঘটনা শোনার পর অনেকেই যারা আমাকে চেনেন এবং তোমার চ্যানেলে নিয়মিত শ্রোতা, তারা আমাকে প্রশ্ন করেন যে রাঙাদি হঠাৎ করে কোথায় চলে যান, বা তার কি হয়েছিল, বা তার উৎস কোথায়। তো সেই সব কিছু আমি আজকের ঘটনায় বলবো, এবং আমার নিজের ঠাকুমার সাথে ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা রাঙাদিকে ঘিরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর আলাদা কোনো কথা না বলে তোমাদেরকে ঘটনার দিকে নিয়ে যাই। অনুরাগ সবার প্রথমে পাঠিয়েছিল রাঙাদির প্রথম এপিসোড, এবং আজকে রাঙাদির দ্বিতীয় এপিসোড, এবং আশা করছি আপনাদের কিন্তু এই এপিসোডটি বেশ বেশ ভালো লাগবে। অনুরাগ বলছেন, আমার ঠাকুরদা তারা বেশ কয়েকজন ভাই বোন। হুবহু সংখ্যায় জানাবো না, তাহলে এটা হরর ঘটনার থেকে কমেডি শো বেশি হয়ে উঠবে। এটুকু বলে রাখি যে আমার ঠাকুরদার বড় বৌদি অর্থাৎ রাঙাদি আমার ঠাকুরদাকে অনেকটাই ছোট থেকে দেখেন এবং নিজের সন্তানের মতন মানুষ করেন। আমার ঠাকুরদা ডকের ডাইভিং সুপারভাইজার হিসেবে চাকরি পান এবং খুব কম বয়সে বাড়ি ছেড়ে জাহাজে নিযুক্ত হন। এখানে বলে রাখা ভালো, ঘটনাটা কিন্তু 1950-এর দশকের, মানে দেশ স্বাধীন হওয়ার কিছু পরে। আমি যে সময়ের কথা বলছি সে সময় আমার ঠাকুরদা অবিবাহিত ছিলেন, আর খুব স্বাভাবিকভাবে গরম রক্ত থাকার দরুন এই চাকরিটা উনি খুব একটা অ্যাডভেঞ্চারাস চাকরি হিসেবে মেনে তৎক্ষণাৎ চাকরিতে জয়েন করেন। কর্মসূত্রে দেশ বিদেশের নানান জায়গায় আমার দাদু গেছেন, এবং বলা বাহুল্য বাড়ির সবাই দাদুকে নিয়ে যথেষ্ট মাতামাতি করতেন। দাদু মানে ঠাকুরদাই আর কি, কারণ তখনকার দিনের বিলেত ফেরত ছেলে একটু মাতামাতি হবে না তা কি করে হয়। এরকমই এক চাকরি ফেরত দিনের ঘটনা। আমার ঠাকুরদা জাহাজের পশ্চাৎ ভাগ, যাকে কমনলি স্টার্ন বলে ডাকা হয়, তাতে দাঁড়িয়েছিলেন, এবং জাহাজটি হলদিয়া বন্দরে লাগোয়া করা হচ্ছিল। ঠিক সেই সময় ঠাকুরদা দেখতে পান জলের উপর উল্টো হয়ে একটা লাশ ভেসে যাচ্ছে। ঠাকুরদা মনে মনে বলে ওঠেন, হে কি, কার লাশ ওটা? এরকম চেনা চেনা লাগছে কেন? ওনার এরকম মনে হওয়ার কারণও যথেষ্ট ছিল বটে। রাঙাদি অর্থাৎ ওনার বড় বৌদি ঘন কেশ রাশির অধিকারী ছিলেন, আর সেই এক ঢাল চুল, এবং উনি টার্সেল দিয়ে একটি হাত খোপা করতেন, এবং তাতে খুব সুন্দর করে রূপোর কাটা গুঁজে সেই খোপা সাজাতেন। এছাড়া শাড়ির নকশা, গায়ের গয়না, এগুলো বেশ পরিচিত ছিল আমার ঠাকুরদার। আর ওই লাশটা রাঙাদির ভাবা মাত্র দাদুর মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিক ওদিক না তাকিয়ে আর কোনো রকম প্রজল্প না করে দাদু তৎক্ষণাৎ জাহাজ থেকে নেমে একটি ইয়েসদি মোটরসাইকেলে করে নিকটবর্তী লক গেটে গিয়ে পৌঁছান। সেখানে পৌঁছে আরও বড় একটি ধাক্কা পান। সেটি এরকম যে ওখানকার ডোমদের জিজ্ঞাসা করাতে তারা বলে বিগত কয়েক মাসে মানুষ তো দূর, কোনো পশুর লাশও ভেসে আসেনি, কিন্তু দাদু স্পষ্ট একটি লাশকে ভেসে যেতে দেখেছেন।
এর পরের দিনকেই দাদু বাড়ি ফেরেন এবং যথারীতিভাবে বাড়ির মানুষদেরকে জিজ্ঞাসা করেন তার আদরের রাঙাদির ব্যাপারে। খুব অবাক করা বিষয় হলো যে বাড়ির একটি লোকও বলতে পারলেন না উনি কোথায়। খালি এইটুকু তথ্য দাদুর হাতে এলো যে রাঙাদি সপ্তাহখানেক আগে ঝগড়া করে কাউকে কিচ্ছু না জানিয়ে রাতের অন্ধকারে এক কাপড়ে বাড়ি ছাড়েন। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশি তদন্ত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার কোনো খোঁজ মেলেনি। রাঙাদির এই অকস্মাৎ হারিয়ে যাওয়া দাদু মেনে নিতে পারেননি। বোধহয় মন কুডাক ছিল যে হয়তো তার আদরের রাঙাদি আর কোনোদিন ফিরবে না। এরপর দাদু মাস তিনেকের জন্য সুদান নামক একটি দেশে চলে যান। ফিরে এসে দাদুর বিয়ে ঠিক হয়। এখানে আমার ঠাকুমার বাপের বাড়ির একটু বর্ণনা দিই। আমার ঠাকুমা লেবুতলা পার্ক, বা যেটাকে আমরা আজকের দিনে সন্তোষ মিত্র স্কোয়ার বলে চিনি, অর্থাৎ শিয়ালদার নিকটবর্তী অঞ্চলের মেয়ে। ছোটবেলা থেকেই শহর অঞ্চলে বড় হওয়ার কারণে ভূত বা অপ্রাকৃতিক প্রসঙ্গে ঠাকুমা কোনোদিনই জড়াননি। হয়তো তাই পরবর্তীতে ওনার সাথে যেটা ঘটতে চলেছিল তার জন্য উনি প্রস্তুত ছিলেন না। বিয়ের পর কেটে যায় বেশ কিছু বছর। দাদু হোম স্টেশনে পোস্টিং নিয়ে নেন, কারণ আমার জ্যাঠা তখন ছোট এবং পিসি ঠাকুমার কোলে, আর আমার বাবারও তখন জন্ম হয়নি। এরকম অবস্থায় দাদুর মনে হয়েছিল যে দেশে বিদেশে ঘুরে বেড়ানোটা ঠিক হবে না। তাই সে নিজের দেশেই পোস্টেড হলেন, যাতে করে পরিবারকে সময় দিতে পারেন। ওইখানে আরেকটা কথা বলে রাখি, ঠাকুরদার বিয়ের বেশ কিছু বছর পর রাঙাদির বর অর্থাৎ ঠাকুরদার বরদা মারা যান এবং ওনারা রাঙাদির যে ঘরটি নিচতলায় ছিল তাতে তালা মেরে দেওয়া হয়। ঠাকুমা তখন উপরের ঘরে থাকতেন। আমার ঠাকুরদা বরাবরই ভীষণ চাপা স্বভাবের মানুষ, তাই ওনার সাথে ঘটে যাওয়া বেশিরভাগ ঘটনাই উনি কাউকে বলতে চাইতেন না। এক কনকনে শীতের রাত, ঠাকুরদা বাড়ি ফিরছেন বেশ রাত করে। আগেকার দিনের মফস্বল অঞ্চল হওয়ার দরুন খুব তাড়াতাড়ি পরিবেশ নিস্তব্ধ হয়ে যেত। ঠাকুমা অপেক্ষা করতে করতে কখন যেন চোখটা লেগে যায়। ঠাকুরদা বাড়ি ফেরেন, দরজা ধাক্কান, চিৎকার করে বহুবার ডাকাডাকি করেন, কিন্তু কোনো কিছুতে কিছু হয় না। ইতিমধ্যে ঘুমন্ত ঠাকুমা হঠাৎ বন্ধ দরজায় সজোরে আওয়াজ পেয়ে থরথর করে উঠে বসেন। তারপর উনি শুনতে পান যে নিচ থেকে অর্থাৎ একতলা থেকে দাদু হাঁক দিচ্ছেন, ওই গো, আরে কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, খুলছো না যে? ঘুমিয়ে পড়লে নাকি? কি যে করে, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রয়েছি কখন থেকে। দাদু তো নিচতলা থেকে চিল্লাচ্ছেন, তাহলে দোতলার দরজায় ধাক্কা দিল কে? ঠাকুমা এবার কোনো মতে সম্বিত ফিরে পান। হ্যারিকেনটা নিয়ে তখন আমাদের বাড়িতে বিদ্যুৎ আসেনি। আস্তে আস্তে ঘরের দরজাটা খুলে সিঁড়ির দিকে এগিয়ে যান। সিঁড়ি দিয়ে নেমে যখন সদর দরজা খুলতে যাবেন, তখন ওনার চোখ গেল সদর দরজার পাশে অবস্থিত রাঙাদির ঘরের একটি জানালায়, এবং উনি যা দেখলেন তাতে আমার ঠাকুমার হাড় হিম হয়ে যাওয়ার উপক্রম। উনি দেখলেন রাঙাদি জানলার রড ধরে দাঁড়িয়ে রয়েছেন এবং কটমট করে এক দৃষ্টিতে আমার ঠাকুমার দিকে তাকিয়ে বলছেন, খোকা কখন থেকে দাঁড়িয়ে আছে বউ? দরজা খুলতে এত দেরি হলো কেন? আমার ঠাকুমা ওই জানলাটার দিকে তাকিয়ে কোনো মতে দরজাটি খুলে প্রায় সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়েন। জ্ঞান ফেরে জলের ছিটে আর ঠাকুরদার ডাকে। জ্ঞান ফেরার সাথে সাথেই ঠাকুরদাকে ঠাকুমা জানান যে রাঙাদি জানলায় দাঁড়িয়েছিলেন এবং ওনাকে ভয় দেখিয়েছেন, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে দরজাটিতে বাইরে থেকে তালা বন্ধ করা এবং ঘরের প্রতিটি জানালা ভিতর থেকে বন্ধ করা। ওই দরজা খুলে ভিতরে ঢুকে জানলাগুলো না খুললে কোনো দিনই জানলা খোলা সম্ভব না। তবুও ঠাকুমার মনের শান্তির জন্য ঠাকুরদার দরজা খুলে ভিতরে গিয়ে সবটা দেখে আসেন। কই, কোনো জানলাই তো খোলা নেই, সবটা আগের মতোই বন্ধ করা। ঠাকুরদা বললেন, তুমি কিছু ভুল দেখেছ। এই বলে উনি ব্যাপারটি ওখানেই চাপা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এই ব্যাপারটা চাপা দেওয়ার মতো বোধহয় নয়। তিনি সেটা তখনও বোঝেননি। আমাদের বাড়িতে এককালে দুর্গাপুজো হতো। কিছু কারণবশত সেটি বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে আমার ঠাকুরদাদের দান করা জমিতে সেটি সার্বজনীন দুর্গোৎসব হিসেবে পালন করা শুরু হয়। দুর্গাপুজোর যে ঠাকুরমশাই ছিলেন সে পুজোর কটা দিন আমাদের বাড়িতেই থাকতেন। এরকম এক দুর্গাপুজোর সময় ঠাকুরমশাইকে শুতে বলা হলো ওই বন্ধ থাকা ঘরটিতে। বিশ্বাস করবে না গৌরব, এক রাত পুরো ঠাকুরমশাই ঘুমোতে পারেননি। হয় কেউ বালিশ টেনে ফেলে দিচ্ছে,
নয়তো কেউ টর্চ টেনে ফেলে দিচ্ছে, নয় ঠাকুর মশাইয়ের গায়ের চাদর তুলে দেওয়া হচ্ছে, খুলে নেওয়া হচ্ছে চাদরটা গা থেকে। কিছু না কিছু জ্বালাতন ঠাকুর মশাই সমানে অনুভব করে গেছেন সারা রাত ধরে। এরপর একদিন ঠাকুমা ঠাকুরদাকে বললেন, হ্যাঁ গো, সত্যি করে বলো তো ঘটনাটা কি? আমি সেদিন যা দেখলাম সেটা কোনো মতেই ভুল হতে পারে না। আমি হয়তো রাঙাদিকে সামনে থেকে দেখিনি, কিন্তু আমি এইটুকু নিশ্চিত যে ওটা রাঙাদিই ছিল। এরপর দাদু যেটা বলল সেটা আরো ভয়ঙ্কর। এক শীতের সন্ধ্যায় দাদু কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সময় তখনই প্রায় 8:30-9টা। আমাদের বাড়ি আসার আগে একটি রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। তার মধ্যে একটি রাস্তা যেটি দিয়ে সচরাচর লোক যাতায়াত করে, সেটি দিয়ে আসতে গেলে আমাদের বাড়ি পৌঁছতে সময় লাগবে ঘড়ি ধরে 10 মিনিট। কিন্তু আরেকটি রাস্তা যেটি কিনা বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমাদের বাড়ি আসতে সময় লাগবে ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট। সময় কম হওয়ার কারণ একটাই, বাঁশবাগানটি এবড়ো খেবড়ো এবং মিঠো হওয়ার কারণে রাস্তাটি কেউ ব্যবহার করত না। কিন্তু ওই রাস্তাটি সোজা গিয়ে উঠেছে আমাদেরই বাড়ির পিছনে, অথচ পাকা রাস্তাটি যেটি সবাই ব্যবহার করত সেটি আমাদের বাড়ির সামনের একটি প্রখ্যাত বাজার ঘুরে যাবার কারণে আমাদের বাড়ি পৌঁছতে বেশি সময় লাগতো। তবুও রাতের সময় লোকে ওই রাস্তাটিই নিত, কারণ বাঁশবাগানের রাস্তাটি ভালো নয়। শুধু যে তিনাদের জন্য তা নয়, কিছুটা দুষ্কৃতীদের ভয়ও ছিল। তো এরকম একদিন রাতে দেরি হয়ে যাওয়ার কারণে দাদু ওই রাস্তাটির ভিতর দিয়ে ঢুকে কিছু দূর এগিয়ে দেখতে পান, মানে ওই বাঁশবাগানের রাস্তাটি দিয়ে উনি ঢোকেন এবং দেখতে পান যে ওনার থেকে একটু আগে রাস্তার উপরে পা ছড়িয়ে কেউ একজন বসে আছে। সে পুরুষ না মহিলা সেটা দাদুর বুঝতে সমস্যা হলেও এইটুকু বোঝা গেছে যে সে বসে বসে দুলছিল আর বিড়বিড় করে কিছু একটা অস্পষ্ট কথা বলছিল। দাদু একবার জিজ্ঞাসা করলেন, কে কে ওখানে? পথ ছাড়ো, আমি বাড়ি যাব। সে ব্যক্তির কোন রকম নড়নচড়ন না দেখে দাদু নিজের সাইকেলটা দিয়ে তার পায়ের মধ্যে একটা গুঁতো মারল। ঠিক পর মুহূর্তে সেই ব্যক্তি দাদুকে তেড়ে উঠল। সেই ব্যক্তিকে দেখে দাদু সেই মুহূর্তে মাথা কাজ করা বন্ধ করে দিল, কারণ সে ব্যক্তি আর যাই হোক কোনো স্বাভাবিক মানুষ নয় এইটুকু বুঝতে দাদুর বাকি রইল না। তার গায়ের রং বরফের মতো সাদা, চোখের মনি বলতে কিছু নেই। অর্ধনগ্ন অবস্থায় সে দাদুর দিকে তেড়ে আসে। দাদু কোনো মতে সাইকেল চালিয়ে বাড়ি যায় এবং পাড়ার কিছু ছেলেদের নিয়ে ওই বাঁশবাগানে গিয়ে তল্লাশি চালায়, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায় না। দাদু বলতেন এরপর থেকে উনি যখনই মোড়টা পার করতেন তখনই দাদুর মোটর সাইকেলে কেউ একজন এসে বসত এবং ঠিক বাড়ি ঢোকার আগের মুহূর্তে সে নেমে যেত এবং দাদু তখন নাকে একটি গন্ধ পেতেন, যেটি খুবই চেনা পরিচিত এক গন্ধ দাদুর মনের বিশ্বাস ছিল যে তার আদরের রাঙাদি সারা রাস্তা তাকে আগলে নিয়ে আসতেন। সুতরাং সেদিন দরজা খোলাতে দেরি হওয়ায় ঠাকুমাকে শাসন করতে রাঙাদি যে তাকে দেখা দিয়েছিলেন সেটা অবিশ্বাস্য কিছু নয়। আর দাদু এও বলেন যে ওই ঘর বেশি দিন বন্ধ রাখা যাবে না। এরপরেই ঠাকুমা এবং ঠাকুরদা ওই ঘরে নিজেদের জিনিসপত্র নিয়ে পাকাপাকিভাবে চলে এসেছিলেন। আজ দুজনের কেউই বেঁচে নেই, তবে ওই ঘরে আমার জ্যাঠা আর জেম্মা থাকেন, অর্থাৎ আমার ঠাকুরমা ঠাকুরদার বড় ছেলে এবং বড় ছেলের বউ। তো এরপর থেকে গৌরব মাঝে মধ্যেই বাড়ির অনেকে অনেক সময় রাঙাদিকে দেখেছেন। তবে রাঙাদির চলে যাওয়াটা বড় অদ্ভুত। ওই যে আগের ঘটনায় বলেছিলাম যে মাকে দেখার পর আরেকদিন উনি আমার ঠাকুরদাকে দেখা দিয়েছিলেন, তারপর চলে গেছেন। সেই ঘটনাটা কিছুটা এরকম। আমাদের বাড়িতে সামনে এবং পিছনে দুটি পুকুর আছে। একবার নতুন মাছের চারা ছাড়া হবে বলে পুকুরের জল শুকোনোর সিদ্ধান্ত নেওয়া হলো, যাতে করে নতুন করে পুকুরের সার দিয়ে পুকুরকে উর্বর করে তোলা যায়। যেরকম ভাবে সেরকম কাজ, পুকুরের পাম্প লাগানো হলো, সেই পাম্প দিয়ে জল ফেলা হলো। রাত্রে যখন জলের সীমা প্রায় শেষের দিকে, তখন পাম্পটিতে একটি বজবজ করে আওয়াজ হতে লাগলো। সে আওয়াজ পেয়ে আমার দাদুর ঘুম ভেঙে যায় এবং টর্চ হাতে নিয়ে সে দেখতে পায় যে পাম্পটিতে কিছু আটকালো কিনা। পুকুর পাড়ে গিয়ে দাদু যখন পাম্প পর্যবেক্ষণ করছেন তখন উনি দেখলেন পুকুরের ওই পাশে পাঁচিলের ধার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন রাঙাদি। মুখে এক অদ্ভুত প্রশান্তি তার, যেন সব রকম সুখ ওনার পাওয়া হয়ে গেছে। এবার ওনার বিদায় নেবার পালা। আর সত্যি বলতে গৌরব হলো তাই। ঠাকুরদা ওনাকে শেষবারের মতন দেখে
আমার জ্যাঠাদের অর্থাৎ ওনার সন্তানদেরকে বলেন ওনার গয়ায় গিয়ে পিণ্ডদান করতে। অপঘাতে মৃত্যু হওয়ার কারণে নির্দিষ্ট কিছু জায়গায় পিণ্ডদান করতে হয়। প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে রাঙাদিকে আমরা আর কোনোদিনও দেখিনি। তবে এটা ঠিক উনি যেখানেই থাকবেন আমাদের পরিবারকে চিরকাল আশীর্বাদ করবেন। এই ছিল গৌরব রাঙাদির বাকি ঘটনা। ছোটবেলায় ওনার কথা জানতে পেরে খুব ইচ্ছে ছিল যে সবাইকে ওনার ব্যাপারে বলি। ভূতপ্রেত বলতে ছোটবেলা থেকে আমাদের মনে যে ধারণা ঢোকানো হয় যে এরা বোধ হয় সবসময় আমাদের ক্ষতি চায়, আমাদের সবসময় কোনো না কোনো ক্ষতি করতে চায়, সেটা কিন্তু নয়। আমাদের ভালোবাসার যারা মানুষ, তারাও যারা আজ আর পৃথিবীতে নেই, তারা কি মৃত্যুর পর আমাদের ক্ষতি করতে চাইবে? তারা কি চাইবে আমাদের ক্ষতি হোক, নাকি মৃত্যুর পরেও তারা আমাদেরকে এইভাবেই আগলে রাখবে যেমন করে রাঙাদি এতগুলো বছর রেখেছিলেন? প্রশ্নটা আমি শ্রোতাদের উপর ছাড়লাম, উত্তরটা আপনারা নিজেরাই ভাবুন। বেশি কথা না বলে শেষ করছি। ইতিমধ্যেই ঘটনা অনেক বড় হয়ে গেছে। গৌরব, তোমার ভালো লাগলে অবশ্যই ঘটনাটি পাঠ করে শুনিও। আমি চাই আমার সাথে সাথে পৃথিবীর বুকে থাকা লক্ষ লক্ষ বাঙালি জানুক ভূতেরা সবসময় ক্ষতি করে না। তার মৃত্যুর পরেও নিজেদের প্রিয়জনদের প্রতি ভালোবাসার টানে তারা ইহলোক ত্যাগ করতে পারে না। সকল বড়দের আমার প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থেকো। আবারও বলছি, নতুন বছর খুব ভালো কাটুক। ফিলহাল অভিকে লিয়ে সির্ফ ইতনা হি। আবার দেখা হবে পরের কোনো এক এপিসোডে। টিল দেন ভয় পেতে থাকো উইথ প্রেত কথা অ্যান্ড গৌরব। ইতি অনুরাগ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ একটি ঘটনা শুনলাম অনুরাগ সেনের কাছে, এবং আমরা চাই অনুরাগ আরও ঘটনা পাঠাক। এত সুন্দর লেখা, এত সুন্দর ঘটনা, ভৌতিক ঘটনা যে এত সুন্দর, এত টাচি হতে পারে, অসাধারণ লাগলো আমার। রাঙাদিকে দেখার ইচ্ছে আমারও এখন বেড়ে গেল। যদিও রাঙাদিকে ভূত হিসেবে আমি একদমই দেখতে চাই না। রাঙাদির মতো মানুষরা আমাদের বাড়িতেই আছেন, যারা আমাদের স্নেহ করেন, যারা আমাদের ভালোবাসেন। তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকা এই রাঙাদি, যাদেরকে আমরা অনেক বেশি আপন করে নিতে পারি, অনেক বেশি যাদের জড়িয়ে ধরে কাঁদতে পারি, যাদের অবদান আমাদের জীবনে অনেকটা, তাদের কিন্তু সারা জীবন ধরে ভালোবেসে যাওয়াটা আমাদের কর্তব্য। এবং রাঙাদির যে পরিণতি হয়েছিল, আমাদের উচিত আমাদের জীবনের এই রাঙাদিদের যেন সেই পরিণতি কখনো না হয়। সবসময় যেন তাকে আমরা ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারি। রাঙাদির মনের ভিতর কি ছিল, রাঙাদি কি ভাবতো, সেটা আমরা জানি না। রাঙাদি চলে যাওয়ার সাথে সাথে সেই সমস্ত স্মৃতিও কিন্তু রাঙাদির সাথেই চলে গেছে। তো আমাদের কাছে শুধু পড়ে রয়েছে যেটা, সেটা হচ্ছে কিছু অভিজ্ঞতা, যারা কিনা রাঙাদিকে পরবর্তীকালে দেখেছেন। এবং ওই সময়টা আমার খুব টাচি লেগেছে যে খোকা এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে বাইরে, তুমি দরজাটা খুলতে এত দেরি করছো কেন? ঠিক যেরকম ভাবে একজন মা তার সন্তানকে ভালোবাসেন, ঠিক সেই আকর্ষণ, একটা অন্ধ আকর্ষণ, ভালোবাসা, সেই জায়গা থেকে যে ঘটনা আপনারা শুনলেন, এই ঘটনা কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছে। এবং আমি চাই অনুরাগ আরও ঘটনা আপনি পাঠান, এবং আপনার আরও ঘটনা আমরা কিন্তু পাঠ করতে চাই। আমি চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে মনে করিয়ে দিই, আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে। এছাড়া অনুরাগ আমাকে একটি মেল পরবর্তীকালে করেছে 1 ফেব্রুয়ারি, মানে গতকাল। সর্বপ্রথম গৌরবকে বিয়ের শুভেচ্ছা জানাই, দাম্পত্য জীবন আগামীতে অনেক সুখের হোক এই কামনা করি। আমার পাঠানো এই ঘটনাটি নির্বাচন করা হবে কিনা সেটা জানালে বাধিত হব, অন্যথায় অন্য ঘটনা লিখে পাঠাবো। ওকে, আপনারা ঘটনা পাঠাতে থাকুন। আমি অনুরাগকে ততক্ষণ একটা রিপ্লাই করে দিই। ক্ষেত্রে অনুরাগ আরও আমাদেরকে ঘটনা পাঠাক, এবং আজকে যে ঘটনাটি শোনানো হবে সেটি ওকে জানিয়ে দিই। আমি চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন বিধাননগর থেকে তৃষা। লিখছেন, হ্যালো তৃষা, কেমন আছো? বেশ অনেকদিন বাদে আবার কথা হচ্ছে। তৃষার ঘটনা প্রত্যেকবারই অসাধারণ হয়, এবং আজকেও তৃষা যে ঘটনা পাঠিয়েছে, ঘটনাটা কিন্তু বেশ সুন্দর। হ্যালো গৌরবদা, আমি বিধাননগর থেকে তৃষা লিখছি। প্রিয় প্রেতকথা পরিবারের অন্যতম সদস্য এবং তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠের একনিষ্ঠ ভক্ত। আমার লেখা 4টি ঘটনা
গত 452 নম্বর, 458 নম্বর, 463 এবং 471 নম্বর এপিসোডে শোনানো হয়েছে। তোমার সুমধুর কণ্ঠে ঘটনাগুলি পাঠ করায় ঘটনাগুলি এক আলাদাই রূপ পায়। ঘটনাগুলি যেন জীবন্ত হয়ে ওঠে। আমার দাদুর কাছ থেকে শোনা 4টি ঘটনার মধ্যে একটি ঘটনা গত 463 নম্বর এপিসোডে শোনানো হয়েছে। সেই ঘটনাটি তোমার খুব ভালো লেগেছিল, তুমি বাকি 3টি ঘটনা শুনতে চেয়েছো, তাই আজকে দাদুর কাছ থেকে শোনা দ্বিতীয় ঘটনা লিখতে বসলাম। ঘটনাটি যদিও দাদুর সাথে ঘটেনি, তবে আমার দাদু ঘটনাটির সম্পূর্ণ প্রত্যক্ষদর্শী ছিলেন, তো ঘটনাটি আমি দাদুর ভাষ্যমতে লিখছি। 1965 সালের ঘটনা। আমার একটা ছোটবেলাকার বন্ধু ছিল, তার নাম সুবল। তখন আমাদের বয়স ওই 14 কি 15 বছর হবে। সম্পূর্ণ ঘটনাটি সুবলের বাবাকে নিয়ে। সুবলের বাবা ছিলেন একজন বড় মাপের তান্ত্রিক গোছের মানুষ। যেমন উঁচু লম্বা, তেমন তার গালে ভর্তি চাপদাড়ি, মাথায় কিছুটা জটার মতো চুল। তিনি সাধারণ পোশাকও পরতেন, আবার কখনো গেরুয়া রঙের বস্ত্রও পরিধান করতেন। পাড়ার কাউকে ভূতে ধরলে সবার আগে সুবলের বাবাকে খবর দেওয়া হতো এবং সে গিয়ে ভূত ছাড়াতেন। একবার পাড়ারই এক মেয়েকে ভূতে ধরে, তো সুবলের বাবাকে খবর দেওয়া হয়। তখন সুবলের বাবা মেয়েটির বাড়ি যায়। তখন আমি এবং সুবলের বাবার পিছন পিছন মেয়েটির বাড়ি যাই। সেখানে গিয়ে দেখি মেয়েটিকে একটি ঘরে চেন তালা দিয়ে বেঁধে রাখা হয়েছে। সুবলের বাবা ঘরে প্রবেশ করতেই মেয়েটি ভীষণ চিৎকার চেঁচামেচি করতে থাকে আর পুরুষালী কণ্ঠে বলতে থাকে, তোরা ওকে কেন ডেকেছিস? ওকে চলে যেতে বল এখান থেকে। ছাড়বো না, কাউকে ছাড়বো না আমরা। মেয়েটার গলা শুনে মনে হচ্ছিল যেন অনেকগুলো পুরুষ মানুষ একসঙ্গে কথা বলছে। তারপর সুবলের বাবা আমাদের ঘর থেকে বের করে দেয়। আমরা ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। আধা ঘন্টা পর সুবলের বাবা দরজা খোলে এবং বলে, এবার তোমরা আসতে পারো। আমরা গিয়ে দেখি মেয়েটা এখন ওর আগে ফুঁসছে। রক্ত লাল বর্ণ তার চোখ, আর কি যেন বিড়বিড় করে বলছে। সুবলের বাবা চিল্লিয়ে উঠে বলে, কিরে তুই গেলি না এখনো? মেয়েটি পুরুষালী কণ্ঠে বলে ওঠে, এখন আমরা চলে যাচ্ছি তান্ত্রিক, কিন্তু তোকে আমরা ছাড়বো না। সুবলের বাবা বলে, যা যা দেখে নেবো, যা তোরা কি করতে পারিস যা। মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে যায় মেঝেতে। তারপর আমরা বাড়ি ফিরে আসি। এই ঘটনার কিছুদিন পর সুবলের বাবার সঙ্গে একটি ঘটনা ঘটে, যা আমি সুবলের কাছ থেকে শুনেছিলাম। ঘটনাটি আমি সুবলের ভাষায় বলছি। সেদিন রাতে আমি, মা আর বাবা ঘুমোচ্ছিলাম। রাত 2:30 নাগাদ আমার ঘুম ভেঙে যায়। আমরা উঠে বুঝতে পারি বাবার বন্ধুরা বাবাকে বাইরে থেকে নাম ধরে ডাকছে। বাবার মাছ ধরার শখ আছে, তাই মাঝে মধ্যে রাত্রিবেলায় বাবা বন্ধুদের সঙ্গে মাছ ধরতে যায়। কিন্তু বন্ধুদের ডাকাডাকি শুনেও বাবা চুপ করে শুয়ে আছেন। বাবা কিন্তু জেগেছিলেন, তাও কোনো সাড়া দিচ্ছিলেন না বন্ধুদের। তো মা বাবাকে বলেন, কি গো তুমি সাড়া দিচ্ছ না কেন? ওরা তো তোমাকে ডাকছে মাছ ধরতে যাবে বলে। বাবা বলেন, চুপ করো, ওরা আমার বন্ধু না, ওরা হলো 3টে প্রেতাত্মা। কথাটা শুনে আমি এবং আমার মা ভয়েতে জড়সড় হয়ে খাটের উপর বসে পড়ি। বাইরে থেকে তারা ডেকেই চলেছে, কিরে মাধব, চ মাছ ধরতে যাবি না? দেখ আমরা বড়শি নিয়ে সবাই তৈরি, চ চ দেরি হয়ে যাচ্ছে, চ ভোর হলে তো মাছ পাবো না, চ। আমি আর মা তো পুরো হতবাক, অবিকল রবি কাকুর মতো গলা, এ কিভাবে সম্ভব? তারপর দেখি বাবা তার বিড়ির প্যাকেটটা নিয়ে বাইরে চলে গেলেন। আমি আর মা সারা রাত জেগে বসে থাকি। বাবা ঘরে আসে 4টের সময়। ঘরে এসে বাবা মাকে বলে, এক কাপ চা করো তো দেখি, তারপর বলছি তোমাদের সব। তো চা খেতে খেতে বাবা বলতে শুরু করেন। সুবলের বাবা বলছেন, আমি সেদিন যে মেয়েটিকে ভূত ছাড়াতে গিয়েছিলাম, ওর উপর 3টে আত্মা ভর করেছিল। আমি যেহেতু ওদের তাড়িয়ে দিয়েছি, তাই ওরা আমাকে মেরে ফেলতে এসেছে আজকে। মা বলে, তুমি তো বাইরে গেলে, তারপর কি হলো? বাবা বলেন, আমি বাইরে গিয়ে দেখি কেউ কোথাও নেই। আমি পুকুর পাড়ের দিকে যাই বিড়ি ধরাতে ধরাতে। সেখানে গিয়ে দেখি 3টে পুরুষের অবয়ব দাঁড়িয়ে আছে পরপর। মুখের দলগুলো আমাকে দেখে বেজায় খুশি, বলে নাকি আমার ঘাড় মোটকে মেরে ফেলবে, কিন্তু ওরা আমাকে ছুঁতেও পারেনি। আমি ওদের পুকুর ধারের তাল গাছে মন্ত্রের দ্বারা লাল পুটুলিতে ভরে বেঁধে রেখে এসছি। পরের অমাবস্যাতে গিয়ে পুটুলিটা পুকুরে ফেলে আসবো। শোন সুবল, দুপুরবেলায় বন্ধুদের সাথে গিয়ে পুটুলিটা দেখে আসিস, বুঝলি? সুবল বলে, হ্যাঁ বাবা যাব।
তো পরের দিন আমি সুবল এবং বাকি বন্ধুদের নিয়ে সেই পুটলিটা দেখে আসি। এই ঘটনা 3-4 বছর পর সুবলের বাবা মারা যায়। সুবল যেহেতু আমার খুব ভালো বন্ধু, তাই ওর বাবার শেষকৃত্য সম্পন্ন করার জন্য আমি ওদের বাড়ির লোকদের সাথে শ্মশানে যাই। আর সেখানে ঘটা ঘটনাটি আমি নিজের চোখে দেখেছি এবং আমার নিজের পক্ষে এই ঘটনা নিজের চোখে দেখে বিশ্বাস করা দায় হয়ে যায়। ঘটনাটি এমন, শ্মশানে গিয়ে সুবলের বাড়ির লোকেরা তার বাবার দেহ পোড়ানোর জন্য সব আয়োজন করতে থাকে। সেই সময় সুবলের মায়ের কোনো সম্বিত থাকে না। তার জ্ঞান আছে, কিন্তু সে নিজের হুঁশে নেই। সুবলের মা কাঁদছেনও না, কিন্তু উনি কিছু কথাও বলছেন না। এক জায়গায় চুপ করে বসে আছেন, যদিও এমনটা হওয়াই স্বাভাবিক। তারপর সব নিয়ম মেনে সুবল তার বাবার মুখাগ্নি করে। আমরা সাধারণত কি জানি, মুখাগ্নির 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেহ ছাই হতে শুরু করে, কিন্তু অস্বাভাবিকভাবে সুবলের বাবার দেহ 30 মিনিট হয়ে যাওয়ার পরও দেহ পুড়ছে না। সুবলের বাড়ির লোক সবাই হতবাক এই দৃশ্য দেখে। তারপর 1 ঘন্টা কেটে যায়, কিন্তু সুবলের বাবার দেহ কিছুতেই পুড়ছে না। এর মধ্যে সুবল প্রায় 3 বার তার বাবার মুখে অগ্নি দিয়েছে। শ্মশানে চারিদিকে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চারিদিক থেকে নানান মন্তব্য আসতে থাকে, যেমন নিশ্চয়ই অনেক পাপ করেছে জীবনে, তাই মরা পড়ছে না। আবার কেউ বলছে নিশ্চয়ই দেহে প্রেত ঢুকেছে, তাই মরা পড়ছে না, ইত্যাদি ইত্যাদি মন্তব্য। এইসব করেই প্রায় 2 ঘন্টা কেটে যায়, তবুও সুবলের বাবার দেহ একটুও পুড়ছে না। ইতিমধ্যে শ্মশানের চারিদিকে অনেক মানুষ ভিড় করতে থাকে। সবাই এই দৃশ্য দেখার জন্য দলে দলে এসে যাচ্ছে। মরা পুড়ছে না, এ তো বড় অদ্ভুত ব্যাপার। এত কিছু যে হচ্ছে, সুবলের মার কিন্তু তখনও সম্বিত ফেরেনি। সে এখনো পাথরের মতোই বসে আছে। বেশ কিছুক্ষণ পর সেখানে 4 জন সাধু গোছের তান্ত্রিকের আবির্ভাব ঘটে। তারা শ্মশানের কাছেই ধ্যান করছিলেন। তাদের মধ্যে একজন আমাদেরকে বলেন, শোন, ওর দেহের উরুতে একটা চাড়ালের হাড় আছে, ওটা কেটে বার কর। তোরা হাড়টা না বের করলে ওর দেহ কোনোদিনই পুড়বে না। তার কথা শুনে সেখানে থাকা কিছু লোক মুচকি হেসে ওঠে, আবার কিছু লোক অবাক হয়ে যায়। অর্থাৎ তান্ত্রিকের কথা মতো সুবলের বাবার উরুতে একটা চাড়ালের হাড় আছে। সেখানে থাকা অর্ধেক লোকেরা তান্ত্রিকের কথায় বিশ্বাস করে না। সেই মুহূর্তে সুবলের মা ভীষণ জোরে চিৎকার দিয়ে ওঠে, বলে, হ্যাঁ হ্যাঁ, ওর উরুতে একটা চাড়ালের হাড় আছে, ওটা বার করো সবাই। এখানে আমি চাড়ালের হাড় সম্পর্কে একটু বলে রাখি। চাড়াল কথার অর্থ হলো নোংরা বা নীচ। চণ্ডাল বংশ বাংলায় স্থাপিত হয় 831 খ্রিস্টাব্দে। এক কথায় চণ্ডালকেই চাড়াল বলা হয়। এই চণ্ডাল জাতিকে সেই সময় নীচ জাতি বলে আখ্যায়িত করা হতো। চণ্ডাল বংশ ধ্বংসের পর 1900 খ্রিস্টাব্দের পর থেকে তান্ত্রিকদের মধ্যে একটি প্রথার প্রচলন ঘটে। প্রথাটি হলো, যে কোনো তান্ত্রিক যদি চণ্ডাল জাতির কোনো মানবের দেহের হাড় তার নিজের দেহের কোনো অংশে রাখতে পারে, তবে সে হবে সর্বে সর্বা। অর্থাৎ সেই তান্ত্রিককে কোনো মানুষ, ভূত, প্রেত, পশু, আগুন, জল পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবে না। একমাত্র ঈশ্বর যখন চাইবেন তখনই সেই হলোক ত্যাগ করবেন। আশা করছি আমি বোঝাতে পারলাম। তো তারপর সবাই সুবলের বাবার দেহ চিতা থেকে মেঝেতে নামিয়ে তার উরু কাটে। উরু কেটে সত্যি সেখান থেকে 1 জোড়া হাড় বের হয়। সে হাড়টি সাধারণ হাড়ের থেকে অনেকটা লম্বা এবং সেখানে উপস্থিত সকলে হতবাক হয়ে তা দেখতে থাকে। তারপর সে তান্ত্রিকরা সুবলকে বলে হাড়টা গঙ্গায় ফেলে দিতে। হাড়টা ফেলে আসার পর দেহকে চিতায় তোলার জন্য প্রস্তুতি নেওয়া হয়। সেই সময় তান্ত্রিকটা বলে, থাম তোরা, ওর বউকে আমার কিছু বলার আছে। তারপর তান্ত্রিকটা সুবলের মায়ের কাছে গিয়ে বলে, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। সুবলের মা বলেন, বলেন বাবা, কি অনুরোধ আপনার আমার কাছে? তান্ত্রিক বলে, তোমার স্বামীর দেহটা আমি আধা ঘন্টার জন্য পেতে পারি? সুবলের মা বলেন, কেন বাবা, ওর মৃতদেহ নিয়ে আপনি কি করবেন? তান্ত্রিক বলে, তোমার স্বামী যেই তিথিতে মরেছে সেটি অতি শুভ তিথি, এবং তোমার স্বামীর দেহে যে চাড়ালের হাড় ছিল সে নিশ্চয়ই একজন সিদ্ধ পুরুষ ছিলেন। এই কারণেই তার দেহ আমার একটু কাজে লাগবে। আধা ঘন্টার জন্য নেব, তারপর আপনারা দেহ সৎকার করে দিতে পারবেন। সুবলের মা তার কথায় রাজি হয়ে যায়, আর শুধু এটুকু বলেন যে যা করবেন সবার সামনে করতে হবে। তান্ত্রিক তাই করেন।
তারপর আমরা দেখি তান্ত্রিকগণ সুবলের বাবার মৃতদেহ সামনে গোল করে বসেন এবং তাদের মাঝে কাঠের টুকরো সাজিয়ে যজ্ঞ করে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকে। কিছুক্ষণ পর একজন তান্ত্রিক তার পুটুলি থেকে একটা তামার ছোট ছড়ানো পাত্র বার করেন। তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে তার হাতের অনেকটা অংশ কেটে তার থেকে ঝরা রক্ত তামার পাত্রে জড়ো করতে থাকে আর পাত্রের মধ্যে কয়েকটা সুপুরি ফেলে দেয়। তারপর একজন তান্ত্রিক সুবলের বাবার মৃতদেহের বুকের উপর উঠে বসে, তারপর চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণ পর তান্ত্রিক সেখান থেকে নেমে নিজের জায়গায় গিয়ে বসে। এর কিছু মুহূর্ত পরেই আমরা যা দেখি তাতে আমাদের দেহে রক্ত হিম হয়ে যায়। দেখি সুবলের বাবার মৃতদেহ শোয়া অবস্থা থেকে একা একাই উঠে বসেছে আর সুবলের বাবা চোখও খুলেছে। দেখে মনে হচ্ছে মানুষটা যেন মরেইনি কোনোদিন। সুবলের বাবা নিঃশ্বাস প্রশ্বাসও নিচ্ছে আর তার লাল বড় বড় চোখগুলো যেন জ্বলন্ত অগ্নিশিখা। সুবলের বাবা বেশ ভারী কণ্ঠে তান্ত্রিকদের উদ্দেশ্যে বলে ওঠে, কি হয়েছে রে? আমাকে কেন ওঠালি ঘুম থেকে? মরেও আমাকে তোরা শান্তি দিচ্ছিস না? এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলে ভয়তে কাঠ হয়ে গেছে। কারোর গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। সবাই একদম চুপচাপ অবস্থায় নির্বাকের মতো দাঁড়িয়ে। যারা তান্ত্রিকদের কিছুটা কাছে ছিল তারা সবাই এক পা করে পিছিয়ে যেতে থাকে। তারপর তান্ত্রিক বলে, আমাদের সাহায্য করুন, আপনি ছাড়া আমাদের সাহায্য কেউ করতে পারবে না। তারপর সুবলের বাবা বলেন, আচ্ছা ঠিক আছে, কিছু খেতে দে আমাকে। আমরা দেখি একজন তান্ত্রিক সুবলের বাবার হাতে সেই রক্তের তামার পাত্রটি তুলে দেয়। সুবলের বাবা অতি তৃপ্তির সঙ্গে সেই রক্ত আর সুপুরিটি খেতে থাকে। খাওয়া শেষ করে সুবলের বাবা পাত্রটি ছুঁড়ে ফেলে আর পাত্রটি সোজা গিয়ে গঙ্গায় পড়ে। তারপর সুবলের বাবা বলে, মহা শান্তি পেলাম খেয়ে। কি সমস্যা তোদের, বল এবার। তারপর দেখলাম তান্ত্রিক বেশ অনেকগুলো প্রশ্ন করে সুবলের বাবাকে এবং সুবলের বাবাও তার উত্তর দিতে থাকে আর তান্ত্রিকরা উত্তরগুলো একটা কাগজে লিখতে থাকে। প্রশ্নগুলো অনেকটা এরকম যে, অমুকে কে বান মেরেছে, অমুক কেন মারা গেছে, অমুকের বাড়িতে কি জিন আছে, অমুককে কে জিন চালান করেছে, অমুকের বাড়ির গুপ্তধন কোথায় আছে, এমন অনেক প্রশ্ন আর কি। এমন করে আধ ঘন্টা কাটে। আধা ঘন্টা পর দেখলাম সুবলের বাবা আগের মতোই শুয়ে পড়ল মৃত অবস্থায়। তারপর তান্ত্রিকগণ সেখান থেকে উঠে মৃতদেহ সৎকার করার নির্দেশ দেন। সুবলের বাড়ির লোক তো প্রথম মৃতদেহের কাছে আসতেই চাইছিল না। তান্ত্রিক আবারও বলে, আরে কোনো ভয় নেই, ও মৃত অবস্থাতেই আছে এবং কোনো ক্ষতি করবে না তোদের। তারপর সুবলের বাড়ির লোকজনদের মধ্যে একজন মৃতদেহের কাছে গিয়ে দেখেন সুবলের বাবা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন না আর হৃদস্পন্দনও হচ্ছে না তার। তো বাকি সবাই মিলে সুবলের বাবার মৃতদেহকে চিতায় তোলার ব্যবস্থা করে। সুবলের বাবার মৃতদেহটা আগের থেকে অনেক অংশে ভারী হয়ে যায় আর সুবল তার বাবার মুখে আবারও আগুন দেয়। অদ্ভুতভাবে যে মৃতদেহ 2 ঘন্টায়ও পড়ছিল না, সেই মৃতদেহ কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। তারপর আমরা বাড়ি ফিরে আসি। শ্মশানের এই অভিজ্ঞতার কথা আমরা জীবনেও ভুলব না। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আমার মনে হয় এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে যে 2 ঘন্টা মৃতদেহ পোড়া, কারণ হচ্ছে শ্মশানে মৃতদেহ পোড়ানোর জন্য সময় লাগে ঘন্টা 3। তো সেক্ষেত্রে ওরা যেটা বলতে চাই যে দেহটা পুড়ছেই না, মানে দেহটাতে ছাই হচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম হচ্ছিল। এই ঘটনাটা কিন্তু আমার খুব ভালো লাগলো, মানে আউটস্ট্যান্ডিং ঘটনা, খুব থ্রিলিং একটা ঘটনা। আপনি একবার ভেবে দেখুন আপনার চোখের সামনে এমন জিনিসপত্র ঘটলে আপনার কেমন লাগবে। আপনি দেখছেন একটা মরা উঠছে এবং উঠে গিয়ে তান্ত্রিকদেরকে উত্তর দিচ্ছে। অসাধারণ। তৃষা, তোমার কাছ থেকে আমি আরও ঘটনা চাই এবং আশা করছি তুমি আরও ঘটনা পাঠিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে। আজকের মতো প্রেত কথার এপিসোড এখানে শেষ করছি। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।